ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছিলেন সেই সময় যে আমাদের সম্পর্ক পুনরুজ্জীবিত করা খুবই জরুরি। মানে পাকিস্তানের সাথে হঠাৎ করে এত সম্পর্ক বৃদ্ধি করার আসলে কারণ কি? কেন আমাদেরকে পাকিস্তানের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক, কোনো স্বাধীনতার এত বছর পরে কোনো দেশের সাথে আমাদের বৈরিতা। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা সকলেই জানেন যে পাকিস্তানের করাচি থেকে একটা জাহাজ এসেছে চট্টগ্রাম বন্দরে। স্বাধীনতার পরে 50 বছরে এই প্রথম পাকিস্তান থেকে সরাসরি একটা জাহাজ এসে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। এই জাহাজ নোঙর নিয়ে জাহাজে কি আছে, কি পণ্য আছে বা কি ধরনের কি আছে, এটা নিয়ে আসলে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এবং হঠাৎ করে এই সরকার পাকিস্তান প্রেমে কেন এত মশগুল হয়ে গেল সেইটা নিয়ে আজকে আলোচনা করব। তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল। আমার আলোচনা এবং বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্টস এবং শেয়ার করতে পারেন। যদি ভিন্ন মত থাকে তবে অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন। তো যেটি বলছিলাম যে পাকিস্তান থেকে যে জাহাজটি এসেছে করাচি থেকে চট্টগ্রাম বন্দরে, সেইটা নিয়ে আসলে ব্যাপক সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। নানা জনের নানা রকম ব্যাখ্যা দিচ্ছেন। কেউ বলছেন যে আরডিএক্স এসেছে, কেউ বলছেন যে মানে অবৈধ কিছু এসেছে। ভারতীয় পত্রিকায় নানা রকম প্রতিবেদন হয়েছে। ভারতীয় পত্রিকায় ভারত যে এই জাহাজ আসার কারণে উদ্বেগে রয়েছে সেইটাও প্রকাশিত হয়েছে। তবে এটা তো সত্য যে পাকিস্তান আসলে আমাদের চিরশত্রু। পাকিস্তানকে আসলে ওইভাবে বন্ধু ভাবার কিছু নেই। চিরশত্রু। 1971 সালের 25শে মার্চ যে গণহত্যা চালিয়েছে পাকিস্তান এই বাংলাদেশের সাধারণ মানুষের উপর, সেইটার জন্য এখন পর্যন্ত তারা কোনো অনুতপ্ত বা ক্ষমা চায়নি বা এই ধরনের কোনো কিছুই হয়নি। এই গত 50 বছরে আসলে পাকিস্তানের সাথে আমাদের সেই সম্পর্কটা এত বেশি জোরালো ছিল না। এই অন্তর্বর্তী সরকার 5 আগস্টের অভ্যুত্থানের পরে, ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের অভ্যুত্থানের পরে এই অন্তর্বর্তী সরকার হঠাৎ পাকিস্তান প্রেমে মশগুল হয়ে পড়েছে। যেটা হলো যে পাকিস্তান থেকে এই অন্তর্বর্তী সরকার আসার পরই পাকিস্তানের যে হাই কমিশনার, তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান সহ, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এবং অন্যান্য যে উপদেষ্টা, বেশিরভাগ উপদেষ্টাদের সাথেই তিনি সাক্ষাৎ করেছেন, দেখা করেছেন। বাণিজ্য মানে আদান প্রদান, রপ্তানি আমদানি রপ্তানি সেটা বৃদ্ধি করার জন্য বলেছেন। ইভেন এই যে গত সেপ্টেম্বরে জাতিসংঘের যে অধিবেশন, সেই অধিবেশনে যোগ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এই অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে নিউ ইয়র্কে দেখাও করেছেন। আলাদা একটা বৈঠকও হয়েছে। সেই বৈঠকেও তারা দুই দেশের মধ্যে সহযোগিতা পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন। সেইটাকে তারা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছিলেন সেই সময় যে আমাদের সম্পর্ক পুনরুজ্জীবিত করা খুবই জরুরি। মানে পাকিস্তানের সাথে হঠাৎ করে এত সম্পর্ক বৃদ্ধি করার আসলে কারণ কি? কেন আমাদেরকে পাকিস্তানের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক, কোনো স্বাধীনতার এত বছর পরে কোনো দেশের সাথে আমাদের বৈরিতার সম্পর্ক আমরা রাখবো না। কিন্তু পাকিস্তান যেহেতু আমাদের চিরশত্রু, সেই পাকিস্তানের সাথে সম্পর্ক এত বেশি উঠবে কেন, আর কি এত জরুরি হয়ে পড়বে কেন? পাকিস্তানের সাথে আমাদের যে বাণিজ্য বন্ধ ছিল এত বছর, তা কিন্তু না, বাণিজ্য কিন্তু চলমান ছিল। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে যে বাংলাদেশ থেকে কিছু পণ্য পাকিস্তানে রপ্তানি হতো। ইভেন পাকিস্তান থেকেও বাংলাদেশে অনেক পণ্য আমদানি হতো। বাংলাদেশ থেকে রপ্তানি হওয়াগুলোর মধ্যে ওভেন ও নিট পোশাক, হোম টেক্সটাইল, কৃষি পণ্য, চামড়াজাত পাদুকা, কাঁচা পাটজাত পণ্য। আর পাকিস্তান থেকে আসতো আসলে মূলত পোশাক তৈরির কাঁচামাল, তুলা, সুতা ছাড়া কাপড়, গম, কেমিক্যাল, প্লাস্টিক উপকরণ, ফল, চামড়া, মূলধনী যন্ত্রপাতি, বৈদ্যুতিক পাখা, চাল, মশলা, মাছ, পেট্রোলিয়াম পণ্য, পোশাক ও আসবাব।
এইসব পণ্য আসলে পাকিস্তান থেকে আমদানি হতো, কিন্তু আগে আমদানিটা হতো আসলে সরাসরি পাকিস্তান থেকে। কোনো জাহাজ বাংলাদেশে কখনো ভেড়ে নাই স্বাধীনতার পর। এই ট্রান্সশিপমেন্ট গুলো হয়তো আসলে সিঙ্গাপুরে অথবা শ্রীলঙ্কার কলম্বোর যে সমুদ্র বন্দর সেইখানে। এইবার প্রথমবারের মতো আসলো, জাহাজ আসলো সরাসরি, যেটা নিয়ে খুব আলোচনা সমালোচনা নানা কিছু চলছে। এবং ইভেন 2022 সালে কিন্তু চীনে নির্মিত একটা পাকিস্তানের নতুন যুদ্ধ জাহাজ পিএনএস তাইমুরকে চট্টগ্রাম বন্দরে তারা নোঙ্গর করতে চেয়েছিল, সেইখানে বাংলাদেশ নোঙ্গর করার অনুমতি দেয়নি। পরে জাহাজটা কম্বোডিয়া মালয়েশিয়ার নৌবাহিনীর সঙ্গে মহড়ার পর শ্রীলঙ্কার বন্দরে নোঙ্গর করেছিল। তো এই মানে ইভেন নিরাপত্তাজনিত কারণে আগে কিন্তু পাকিস্তানের পণ্য, বেশিরভাগ পণ্য আসলে আমাদের এনবিআর যে জাতীয় রাজস্ব বোর্ড তারা লাল তালিকাভুক্ত করেছিল আর কি। কিন্তু এই সরকার আসার পরে গত 29শে সেপ্টেম্বর এই পণ্যগুলা, পাকিস্তানের পণ্যগুলা লাল তালিকা মুক্ত করা হয়েছে। মানে জানি না কেন হঠাৎ করে পাকিস্তানের সাথে এত সম্পর্ক বৃদ্ধি। আরো তো পৃথিবীতে অনেক দেশ আছে, ইভেন ভারত আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী। ভারতের সাথে আসলে সম্পর্কটা সবচেয়ে জরুরি, কারণ আমাদের বাংলাদেশের চারপাশে ভারতের সীমান্ত রয়েছে, স্থল সীমান্ত। অনেকে হয়তো এই কথা বলার কারণে আমাকে বলতে পারেন যে আপনি ভারতীয় দালাল আর কি। আসলে দালালের এখানে কোনো কিছু নাই। আপনাকে ভারতকে ইগনোর করে কখনোই আপনি কোনো কিছু করতে পারবেন না। ভারতের সাথে স্বার্থের সম্পর্কটা আর কি, আর নিজের স্বার্থটা বজায় রেখে সম্পর্কটা পুনঃস্থাপন বা ভালো সম্পর্ক করতে হবে। মানে আগের আমলে যেমন এক মুখী ছিল আওয়ামী লীগের আমলে, যে আমরা শুধু দিয়েছি বেশি, তেমন কিছু পাইনি, সেইটার বাইরে এসে আমরা তাদের প্রয়োজনে আমরা আমাদের দিতে হবে, আমাদের প্রয়োজনে তাদেরকে দিতে হবে। এই পারস্পরিক দেওয়া নেওয়ার সম্পর্কটা রাখতে হবে বা বজায় রাখতে হবে, কিন্তু শুধু একমুখী হলে হবে না। সেইটা ঠিক আছে। এখন এই প্রশ্ন বা সোশ্যাল মিডিয়াতে যে আলোচনাটা হচ্ছে যে এই জাহাজে আসলে কি আছে, অনেকেই অনেক কিছু বলছেন যে RDX হাবি জাবি। মানে অবশ্য এই শঙ্কার একটা কারণও আছে। 2003-4 সালে আপনারা জানেন যে 10টা অস্ত্র এসেছিল এই পাকিস্তানের ISI, পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা ISI এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই 10টা অস্ত্র চট্টগ্রাম বন্দরে খালাস হয়েছিল। সেই 10টা অস্ত্র যাওয়ার কথা ছিল আসলে ভারতের যে উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলি আছে, বিশেষ করে আসামের উলফার কাছে। উলফা একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন, তখন অনেক বেশি সক্রিয় ছিল। যদিও সেই অস্ত্র আপনারা সকলে জানেনই যে সেটা আসলে শেষ পর্যন্ত যাইতে পারে নাই, বাংলাদেশে পরে জব্দ করা হয়েছিল। এই জন্যই আসলে মানুষের মনে সন্দেহটা তৈরি হয়েছে এবং এখন পর্যন্ত জানা যায় নাই যে কি আছে এই জাহাজের ভিতরে। আমি যেমন চট্টগ্রামে খোঁজ নিয়েছিলাম যে আসলে এই জাহাজটা যে এসেছে 2300 কন্টেইনার সহ, এটা পাকিস্তানের যে এম্বাসি ঢাকায় তারাও ঘোষণা দিয়েছে তাদের সোশ্যাল মিডিয়াতে, ভেরিফাইড ফেসবুক পেজে, যে প্রথম বাণিজ্য, এবং তারা বলেছে যে 2300 কন্টেইনার আসছে, প্রতিটি 20 ফুটের কন্টেইনার। তো এইটাতে কি আছে, এইটা যত তাড়াতাড়ি ডিক্লেয়ার হবে তত তাড়াতাড়ি আসলে গুজবের ডালপালাগুলো আসলে বন্ধ হবে। কিন্তু চট্টগ্রামে খোঁজ নিয়ে যেটা জানা গেল যে আসলে এইটা জাহাজ কর্তৃপক্ষ জাহাজের ভেতরে কি আছে এটা তারা বলতে পারে না। এটা বলতে পারে কেবল যে আমদানিকারক, তিনি যখন বিল অফ এন্ট্রি দিয়ে আমদানি পণ্য খালাস করবেন তখন তিনি ঘোষণা দিবেন বা দিয়েছেন আগে, সেইটা আসলে বাইরে এখনো প্রকাশনে। কিন্তু আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে দ্রুত বলা দরকার। যদিও এর মধ্যে আবার টেলিগ্রাফ ইন্ডিয়া, ভারত তো এমনিতে একটা উদ্বিগ্ন আছে এই বিষয়টা নিয়ে, কারণ ভারতের সাথে পাকিস্তানের সাথে যদি বাণিজ্য সম্পর্ক জোরদার হয় তাহলে সেটা ভারতের জন্য একটু উদ্বিগ্নের হবে, এটাই স্বাভাবিক। এটা শুধু বাণিজ্যের বিষয় না, আঞ্চলিক নিরাপত্তাজনিত কারণও রয়েছে। ইতিমধ্যে টেলিগ্রাফ ইন্ডিয়া একটা প্রতিবেদনে বলেছে যে পাকিস্তান থেকে বাংলাদেশে আসা কার্গো জাহাজের পণ্যের বিস্তারিত জানা না গেলেও একাধিক সূত্র জানিয়েছে যে বড় কন্টেইনারগুলো প্রথমে জাহাজ থেকে নামানো হয়, তারপর বাকি পণ্যগুলো খালাস করা হয়। তাদের প্রতিবেদনে বলেছে যে প্রথমে কিছু 40 ফুটের কন্টেইনার নামানো হয় এবং সেগুলোর চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করতে
পুলিশ মোতায়েন করা হয়, এটি সাধারণত করা হয় না। ফলে অবৈধ পণ্য প্রবেশের সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এইটা আসলে ভারতের এই প্রতিবেদনের সঙ্গে আমি একবারে নিশ্চিত হতে পারি না যে সেখানে আদৌ পুলিশ ছিল কিনা এই কন্টেনার নামানোর ক্ষেত্রে। কিন্তু যেহেতু পাকিস্তানের অতীত অভিজ্ঞতা ভালো না, সেই জন্য সন্দেহটা ইন্ডিয়ারও যেমন রয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষেরও এই সন্দেহ তৈরি হয়েছে। এর কারণ হলো যে এই পাকিস্তান এই আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তারা নানামুখী ষড়যন্ত্র, এর আগে যে পাকিস্তানের এমবাসির থেকে বাংলাদেশের বিরুদ্ধেও নানা রকম ষড়যন্ত্রের প্রতিবেদন আমরা গণমাধ্যমগুলোতে পড়েছি, দেখেছি। সেই জন্য একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এই কারণেই আসলে ভারত একটু বেশি উদ্বেগের মধ্যে পড়ে গিয়েছে। তবে আমি মনে করি যে পাকিস্তান সাথে সম্পর্ক আসলে একটু ধীরগতিতে গেলেই ভালো হতো। এত বেশি একবারে এই অন্তর্বর্তী সরকার আসার পরই পাকিস্তানের হাই কমিশনার ঘোষণা দিয়েছে পাকিস্তানে যেতে কোনো ভিসা লাগবে না, তাদের মেডিকেল ট্যুরিজম হাবিজাবি নানান রকম ট্যুরিজমের অফার করেছে যে পাকিস্তানে যাওয়ার জন্য। আমি মনে করি যে পাকিস্তান যেহেতু আমাদের চিরশত্রু, মানে 1971-এ তার যে ভূমিকা, সেই ভূমিকার জন্য যেহেতু তাদের কোনো এখন পর্যন্ত কোনো রিগ্রেটনেস কোনো কিছু করে নাই, মানে তারা যেহেতু এখনো কোনো ক্ষমা বা তার ভুলটাও স্বীকার করে নাই, সেই জন্য আসলে পাকিস্তানের সাথে সম্পর্কটা একটু ধীর গতিতে আগানোই ভালো ছিল। কারণ ইতিমধ্যে আসলে দেশেও একটা লোকজন সন্দেহের চোখে দেখছে পাকিস্তানের এই মানে সম্পর্ক এত তাড়াতাড়ি মানে বেশি জোরালো করার কারণে। এইটা আসলে সরকারেরই উচিত এই বিষয়গুলো ক্লিয়ার করলে পরে ভালো। এটা গুজবটাও এত ডালপালা ছড়াবে না। একই সঙ্গে সরকারের একটু সতর্ক থাকতে হবে, আমাদের সবাইকে একটু সতর্ক থাকতে হবে। কারণ পাকিস্তানের এই যে সরাসরি এই মানে পণ্য আদান প্রদানের যে জাহাজের এন্ট্রি, এইটা দিয়ে যেন তারা আবার কোনো ষড়যন্ত্র করতে না পারে আগের মতো। যেহেতু অতীত অভিজ্ঞতা ভালো না, 10 আগস্টের বিষয়টা সবারই জানা আছে। ফলে আমাদের আসলে সতর্ক থাকা উচিত এবং সবকিছু আসলে ক্লিয়ার করা উচিত এবং স্বচ্ছতার সঙ্গে করা উচিত। স্বচ্ছতার সঙ্গে করলে পরে এই গুজবটাও আমার মনে হয় যে মানুষের মনের মধ্যে যে সন্দেহ, সেই সন্দেহটাও ছড়াবে না। সবাইকে ধন্যবাদ।